নমস্কার, সাহিত্যচরণী ইউটিউব চ্যানেলের আবার একটি নতুন ভিডিওতে সকলকেই জানাই স্বাগত। আজকে আমরা চর্যাপদের সাহিত্য মূল্য বা কাব্য মূল্য নিয়ে আলোচনা করব। চলুন আর দেরি না করে শুরু করা যাক। 1907 সালে মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী যখন নেপালের রাজদরবারের লাইব্রেরি থেকে চর্যাপদ আবিষ্কার করেন, তখন বাংলা সাহিত্যের ইতিহাস 1000 বছর পিছিয়ে যায়। আমরা জানতে পারি এটি বাংলা ভাষার প্রাচীনতম নিদর্শন। তবে চর্যাপদকে নিয়ে একটি বড় বিতর্ক রয়েছে। এটি কি কেবলই বৌদ্ধ সহজিয়া সাধকদের ধর্মীয় সাধন সঙ্গীত, নাকি এর কোনো সাহিত্যিক বা কাব্যিক মূল্য আছে? আজকের ভিডিওতে আমরা কোনো সাধারণ গল্প নয়, বরং সাহিত্য তত্ত্বের সুনির্দিষ্ট যুক্তির ভিত্তিতে আলোচনা করব কেন চর্যাপদ বাংলা সাহিত্যের প্রথম সার্থক কাব্যগ্রন্থ। চর্যাপদ বিশ্লেষণ করার ক্ষেত্রে সবচেয়ে বড় সত্যটি হলো এর রচয়িতারা কিন্তু সাহিত্যিক বা কবি খ্যাতি পাওয়ার জন্য এই পদগুলো লেখেন। চর্যাকাররা ছিলেন মূলত সাধক। তাদের মূল উদ্দেশ্য ছিল তাদের অত্যন্ত জটিল ও গোপন দেহ সাধনার তত্ত্বগুলোকে শিষ্যদের কাছে সহজভাবে ধরে রাখা। কিন্তু সাহিত্যের ইতিহাসে এটি একটি অদ্ভুত চমৎকার ঘটনা যে সাধকরা ধর্মের কথা বলতে গিয়েও তাঁদের অজান্তেই এমন কিছু উপমা, প্রতীক এবং ছন্দের ব্যবহার করে ফেলেছেন যা একে ধর্মের গণ্ডি থেকে বের করে খাঁটি শিল্পের দরবারে বসিয়ে দিয়েছে। উদ্দেশ্য ছিল তত্ত্বকথা প্রচার, কিন্তু অবলীলায় তা হয়ে উঠেছে এক উচ্চ মানের সাহিত্য। এবার দেখে নেওয়া যাক কাব্য বা সাহিত্য হতে গেলে কি কি বৈশিষ্ট্য থাকতে হবে। আমরা মূলত চারটি প্রধান বৈশিষ্ট্য এখানে তুলে ধরব। প্রথম, কাব্য বা সাহিত্য হতে গেলে তার ভেতরে কেবল তত্ত্ব নয়, মানুষের হৃদয়কে স্পর্শ করার মতো বিষয় থাকবে, অর্থাৎ সার্বজনীন একটা অনুভূতি থাকবে। দ্বিতীয়ত, চারপাশের জীবনের প্রতিচ্ছবি তার মধ্যে থাকবে। তৃতীয়ত, সরাসরি না বলে অনেক সময় চিহ্নের সাহায্যে মনের ভাবকে প্রকাশ করা হবে। সবথেকে শেষ যে বৈশিষ্ট্য, কোনো নির্দিষ্ট লয় বা সুরে তা গাওয়া হবে। চলুন এবার মিলিয়ে দেখা যাক চর্যাপদে এই বৈশিষ্ট্যগুলো কতখানি উপস্থিত। প্রথমত, বাস্তব সমাজচিত্র এবং সার্বজনীন রস। সাহিত্য সমাজকে ধারণ করে। চর্যাপদের কবিরা আধ্যাত্মিক কথা বলতে গিয়ে সমকালীন বাংলার নিম্নবিত্ত মানুষের জীবনের নিখুঁত ছবি এঁকেছেন। যেমন 33 নম্বর পদে আমরা দেখতে পাই, ডালতা মোর ঘর নাহি পরবেশী, হাঁড়িতে ভাত নাহি নীতি বেশি। এর অর্থ, টিলার ওপর আমার ঘর, আমার কোনো প্রতিবেশী নেই, আর দরিদ্র এমন চরমে যে হাঁড়িতে প্রতিদিন ভাতও জোটে না, অথচ এই অভাবের মাঝেও প্রতিদিনই প্রতিবেশীর আগমন ঘটে। এই যে মানুষের জীবনের চিরন্তন দারিদ্র্য আর টিকে থাকার লড়াই, এটি চর্যাপদকে খাঁটি সাহিত্যের মর্যাদা দেয়। দ্বিতীয়ত, কাব্যের প্রধান শক্তি হলো রূপক। চর্যাপদের কবিরা অসাধারণ সব চিত্রকল্প তৈরি করেছেন। যেমন একটা বিখ্যাত লাইন রয়েছে, আপনা মাংসে হরিণা বৈরী। সহজ কথায় হরিণ তার নিজের সুস্বাদু মাংসের জন্যেই শিকারীর শত্রু হয়। কিন্তু কবি এখানে হরিণ বলতে বুঝিয়েছেন মানুষের চঞ্চল মন, আর মাংস বলতে বুঝিয়েছেন সংসারের মোহ। অর্থাৎ মানুষ মানুষের নিজের মনই সংসারের মায়ায় পড়ে নিজের মুক্তির শত্রু হয়ে দাঁড়ায়। এই যে জটিল মনস্তত্ত্বকে একটি বনের হরিণের উপমায় ফুটিয়ে তোলা, এটি সার্থক কাব্যের লক্ষণ। তৃতীয়ত,
চর্যাপদের পদগুলো কেবল পড়ার কবিতা ছিল না, এগুলো ছিল গান। প্রতিটি পদের ওপরে পটমঞ্জরি বা মল্লারের মতো নির্দিষ্ট রাগ রাগিনীর উল্লেখ আমরা দেখতে পাই। তাছাড়া এগুলো একটি নির্দিষ্ট মাত্রাবৃত্ত ছন্দে, সেটা সেই সময়ে ছিল পাদাকুলাক ছন্দ, তাতে রচিত, যা পরবর্তীকালে বাংলা সাহিত্যের মূল ভিত্তি পয়ার ছন্দের রূপ নিয়েছে। সুর এবং ছন্দের এই মেলবন্ধন একে সার্থক গীতিকাব্যের রূপ দিয়েছে। এই বাহ্যিক রূপক আর ভেতরের আধ্যাত্মিক অর্থের এক অদ্ভুত আলো আঁধারির খেলার জন্যই চর্যাপদকে বলা হয় বিশ্বমানের এক মিস্টিক কাব্য বা রহস্যবাদী কবিতা। পরিশেষে বলা যায়, চর্যাকারদের সচেতন কোনো সাহিত্যিক প্রয়াস না থাকলেও তাদের গভীর অনুভূতি আর শৈল্পিক প্রকাশভঙ্গির কারণে চর্যাপদ আজ কেবল ধর্মীয় ইতিহাস নয়, বরং বাংলা কাব্যের আদি এবং অন্যতম শ্রেষ্ঠ ভিত্তিপ্রস্তর। চর্যাপদের এই তাত্ত্বিক বিশ্লেষণ আপনাদের কেমন লাগলো জানাবেন। ভিডিওটি তথ্যবহুল মনে হলে একটি লাইক দেবেন। সাহিত্যের ইতিহাসের এমন গভীর আলোচনা দেখতে চাইলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।